বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আমি মেজর ডেল এইচ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জনতার দলের স্ট্র্যাটেজিক ডায়ালগের অনুষ্ঠান স্ট্র্যাটলগ থেকে। আমাদের এই স্ট্র্যাটলগ অনুষ্ঠানে প্রতি এপিসোডে একজন গুণী অতিথি আমাদের সাথে যোগ দেন এবং তার কাছ থেকে আমরা জানতে চাই ভূ রাজনৈতিক পৃথিবীর যে সকল ইস্যুগুলো আছে সেই সকল ইস্যুর ব্যাপারে তাদের মূল্যবান মতামত এবং জিজ্ঞাসা। সুতরাং আমাদের আজকের অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল, ইরান এবং ইউএস এর যে সংকট, এই সংকট নিয়ে আলোচনা করব আমরা আমাদের আজকের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাদের স্ট্র্যাটলগ অনুষ্ঠানে আপনাকে স্বাগত স্যার। আপনাকে ধন্যবাদ স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংকট নিয়ে স্যার। বা আমাদের এই আলোচনার শুরুতেই স্যার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে 200 বারের বেশি ইরানের উপরে স্ট্রাইক করার পর ইসরায়েল কিন্তু অবশেষে ইউএসএকে এই যুদ্ধে জড়াতে সক্ষম হয়েছে এবং 13ই জুন তারা যে আক্রমণের সূচনা করেছিল, 21 এবং 22 জুনে এসে ইউএসএ এই যুদ্ধে প্রত্যক্ষভাবে ইরানের উপর বোমাবর্ষণের মাধ্যমে সায় দিল যে ইসরায়েল তার আসলে নয়নের মণি। কিন্তু আমাদের দর্শকরা আপনার কাছ থেকে জানতে চায় যে এই যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংকট এবং ইউএস এর সাথে ইরানের যে দ্বন্দ্ব, এর ইতিহাস, এর ব্যাকগ্রাউন্ড, এর জেনেসিস স্যার। আপনাকে ধন্যবাদ স্ট্র্যাটলগ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত যে ঘটনা ইরান ইসরায়েল যুদ্ধ, যদিও এটা থেমে গেছে কিন্তু এটার মানে যত ধরনের ইফেক্ট থাকার কথা মধ্যপ্রাচ্যে বিশেষ করে এটা থাকবে। মূলত আসলে এটার যদি আমরা ইতিকথা জানি তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আমরা ফিরে যাই সে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1916 সালে স্কাই পিকট লাইন আঁকানো হয় একটা চায়নাগ্রাফ পেন্সিল দিয়ে। কর্নেল স্যার স্কাইস ইউকে এবং মিস্টার পিকট হচ্ছেন ফ্রান্সের। এটা প্রকাশে হয়নি, এটা গোপনে হচ্ছে এবং যে লাইনটা টানা হয় এটা হচ্ছে ইসরায়েলের হাইফা থেকে ইরাকের কিরকুক পর্যন্ত। এই লাইনটা টানার পরে ওর উত্তর অংশ নেয় ফ্রান্স এবং দক্ষিণ অংশ, নিচের অংশ নেয় গ্রেট ব্রিটেন কলোনি হিসেবে বা এই এলাকার তাদের মানে যা হয় মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন এলাকা ভাগাভাগি করে বড় পরাশক্তিগুলি নিজেদের মধ্যে নেওয়া শুরু করে, তার মধ্যে এই প্রসেসে এই কাজটা হয়। মূলত ফ্রান্সের যেটা উপরে উত্তরের অংশ সেটা ম্যারোনয়েড খ্রিস্টানদের জন্য আবাসিক এলাকা এবং লেবানন মানে নামকরণ হয় এটা পাহাড়ের নাম অনুযায়ী। তো নিচের অংশটাতে আপনার হাশেমাইট এবং সৌদ এই দুইটা গোত্রের জন্য দুইটা প্রমিস ল্যান্ড, দুইটা জায়গা গ্রেট ব্রিটেন ওয়াদা করেছিল প্রথম বিশ্বযুদ্ধকে। উপমহাদেশে যেমন আপনার খেলাফত এবং স্বরাজ দুইটা আন্দোলন হয়েছিল এবং খেলাফত যে অক্ষুণ্ণ রাখা হবে এরকম ব্রিটিশরা প্রতিজ্ঞা করেছিল, যদিও উপমহাদেশটা ভেঙেছে। তো সেখানে যখন সৌদ এবং হাশেমাইট দুইটা পরিবারকে তারা মানে স্থায়ী জায়গা দেওয়ার চিন্তা ভাবনা করলো, তখন সৌদ পরিবারটা বা গোত্রটি চলে গেল বর্তমান সৌদি আরবে। তাদের গোত্রের নামে দেশটার নাম হলো সৌদি আরব, কিংডম অফ সৌদি আরবিয়া। আবার হাশেমাইটরা যারা এবং অন্যান্য যারা বেদুইন আছে তাদেরকে জর্ডান নদীর তীরে তাদেরকে মানে সেটেল করা হলো। তো এর মধ্যে তখন কিন্তু এই দেশটার নাম ছিল ট্রান্স জর্ডান। তখনও কিন্তু আপনার এই কুয়েত, বাহরাইন, ইউনাইটেড আরব এমিরেটস এই দেশগুলি ছিল না, অস্তিত্বে ছিল না। তো এরপরে মূলত 1948 সালে আসি বেন গুরিনের যে সিদ্ধান্ত বা তার ডিক্লারেশন অনুযায়ী, বেলফোর্ট ডিক্লারেশন অনুযায়ী প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন করা হয়। মোটামুটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জিউসদেরকে নিয়ে এসে এখানে র্যালি করে ইহুদি রাষ্ট্র স্থাপন করা হয়। এই জায়গাটা মানে প্যালেস্টাইন যে জায়গাটা, এখানে কিন্তু আমরা 3000 বছরের ইতিহাসে দুটো জাতির অস্তিত্ব দেখতে পাই, একটা হলো ইসরায়েলিটিস আর একটা ফিলিস্তিনিস। সো এটা কিন্তু ইভিকশন কাউন্টার ইভিকশন, মানে এক জাতি আর এক জাতিকে পাল্টা উচ্ছেদ, এটা ক্রমাগতভাবে চলে আসছে। তো
যখন এখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, তারপরে প্রথম আরব ইসরায়েল যে ওয়ারটা হয়, এখানে কিন্তু মূলত সুন্নি দেশগুলি, সুন্নি প্রধান দেশগুলি অংশগ্রহণ করে। এখানে বলে রাখা ভালো যে আরব বিশ্ব, আরব মুসলিমস দুই ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। শিয়া হচ্ছে গিয়ে 15%, 15% আর 85% হচ্ছে সুন্নি। সো 48-এ, 56-তে, 67-তে এবং 1973-এ এই যে 4টা আরব ইসরায়েল ওয়ার হয়, এটা নেতৃত্ব ছিল সুন্নিরা। এবং 73-এ যখন এই যুদ্ধে মিশর, জর্ডান, সিরিয়া একসাথে কিন্তু আক্রমণ করে, প্রত্যেকটা যুদ্ধে আরব কান্ট্রিগুলি জয়লাভ করছিল। কিন্তু শেষ সময়ে এক পর্যায়ে মার্কিন বিমান বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। সো এই সুন্নি দেশগুলি একটা একটা সহজ সমীকরণে আসলো যে কোনো দিনই তারা ইসরায়েলের সাথে পেরে উঠবে না, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। সো ক্যাম্প ডেভিডে একটা চুক্তি হয়। তো ক্যাম্প ডেভিড এই চুক্তির মাধ্যমে নাসের, তখন প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট, সে চুক্তিবদ্ধ হলো আমেরিকার সাথে যে না, আর ভবিষ্যতে ইসরায়েলের সাথে কোনো যুদ্ধ যাবে না। সো 1973 সালে ক্যাম্প ডেভিডের সেই চুক্তির পর থেকে 1979 পর্যন্ত বা 80-র প্রথম পর্যন্ত একটা গ্যাপ ছিল। মানে তখন কিন্তু ইসরায়েল বিরোধী কোনো দেশ বা আরব কোনো দেশ ইসরায়েলের উপরে, মানে ইসরায়েলের সাথে এরকম কোনো যুদ্ধ বা সংঘাতে যায়নি। এর মধ্যে 1979 সালে যখন আয়াতুল্লাহ খমেনি নির্বাসন থেকে ফ্রান্স থেকে আসলেন, এসে ইসরায়েল বা ইরানের ধর্মীয় নেতা হলেন, তারপর থেকে এই যে আরব ইসরায়েল যে সংঘাত, এটা সুন্নি স্টেটদের কাছ থেকে শিয়া স্টেটের কাছে আসলো, মানে ইরানের নেতৃত্বে আসলো, এবং শিয়া বিশ্বকে কিন্তু নেতৃত্ব দেয় ইরান। সো তখন থেকে 80-র দশকের শুরু থেকে এই ইসরায়েলের সাথে এই সংঘাত দ্বন্দ্বে জড়িয়ে পড়লো। সেখানে ইরান, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইভেন সিরিয়াতে বাশার আল আসাদ যে ছিলেন, আসাদ পরিবার, তারা কিন্তু শিয়া সম্প্রদায়, যদিও মিশর, সিরিয়া হচ্ছে সুন্নি মেজরিটি দেশ। তো এখনও ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এইসব দেশে যে শিয়া সংগঠনগুলি আছে, তারা কিন্তু ইরানের সাথে যৌথভাবে ইসরায়েল বিরোধী সংঘাতে জড়িত আছে। তো এইটা হচ্ছে মূল কারণ। তো এই যুদ্ধটার আমি অনেকগুলি বহুমাত্রিক কারণ আছে, তার মধ্যে একটা কিন্তু ধর্মীয় কারণ, যেটা হচ্ছে এটা আমি ব্যাখ্যা করলাম। এ বাদেও আছে বাণিজ্যিক কারণ আছে, এরপরে রাজনৈতিক কারণ আছে, তারপরে কালচারাল কারণ আছে। হ্যাঁ, আমরা যদি হান্টিংটনের ক্লাসেস অফ সিভিলাইজেশন দেখি, তাহলে ইরানের তো পারস্য সভ্যতার বিশাল একটা লিগেসি আছে, 4000 বছরের ইতিহাসের। সুতরাং সব কিছু মিলে এই যুদ্ধটার বহুমাত্রিকতা আছে। তবে মূল কারণ হচ্ছে মূলত এটা প্যালেস্টাইন কেন্দ্রিক যে ইসরায়েল, সেখানে প্যালেস্টাইনে যেমন মুসলমানরা নির্যাতিত, এবং দেখুন খুবই ইন্টারেস্টিং, হামাসরা কিন্তু সুন্নি, কিন্তু এই হামাসের সাথে যে যুদ্ধ ইসরায়েলের, সেখানে কিন্তু প্রত্যক্ষভাবে ইরান সহযোগিতা করছে হামাসকে। সুতরাং এখানে শুধুমাত্র শিয়া সুন্নির যদি আমরা রেখাটা না রাখি, মানে খুব ব্যাপক অর্থে আমরা এটাকে মুসলিম এবং জিউস বা এভাবেই আমরা একটা যুদ্ধের একটা সমীকরণ করতে পারি। ধন্যবাদ স্যার। আমরা বেশ বিস্ময়ের সাথে যেটা ইতিহাসের পাতা থেকে লক্ষ্য করি, সেটা হচ্ছে যে 50-এর দশকে যখন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোসাদ্দেক ইরানের তেল সম্পদকে রাষ্ট্রায়ত্ত করে ফেলল, তখন আমেরিকা কিন্তু সিআইএর মাধ্যমে একটা কু সংগঠিত করে, যেটা হচ্ছে অপারেশন অ্যাজাক্স নামে পরিচিত। এবং এরপরে কিন্তু ওই যে শাহরেজা পেহলেভিকে ক্ষমতায় আনা হয়। এবং শাহরেজা পেহলেভির সময়েই অবাক করার মতো তথ্য যেটা, আমেরিকা প্রথম ইরানের পারমাণবিক সক্ষমতার প্রস্তাব দেয়। সেই একই ইরানের পারমাণবিক সক্ষমতা চূর্ণ করার জন্য এখন ইউএসএ, ইসরায়েল একত্রে চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টারই সর্বশেষ নজির আমরা এই জুন মাসে দেখতে পেলাম, যে গত 1 দশকে এত ভয়াবহভাবে আধুনিকতম অস্ত্রের ব্যবহার এবং প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, যেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রায় 200টারই বেশি স্ট্রাইক পরিচালনা করেছে ইসরায়েলি বিমান, যার মাধ্যমে
ইরানের জেনারেলস, চিফ সায়েন্টিস্ট তাদেরকে হত্যা করা হয়েছে এবং নাতানজ সহ আরও অন্যান্য পারমাণবিক স্থাপনার উপরে উপর্যুপরি আক্রমণ করা হয়েছে। গত 22 তারিখে আমেরিকা এসে এই প্রাথমিক আক্রমণকে আরও জোরালোভাবে পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম বাংকার বাস্টার ব্যবহার করে ধ্বংস করার চেষ্টা করেছে। এই পরিপ্রেক্ষিতে ইরান যে প্রতিরোধ প্রদর্শন করছে, তার পরিপ্রেক্ষিতেই একজন সামরিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে আমরা বিনীতভাবে জানতে চাইব যে এই যে দুটি পক্ষ, এই দুটি পক্ষের ভেতরে বেলিজারেন্ট রেশিও বা সামরিক সক্ষমতার তুলনাটা আপনি কিভাবে করতে চান? সামরিক সক্ষমতার বিষয়ে আমরা এতটুকু বলতে পারি যে আসলে লাস্ট যে মানে আমরা দেখব যে যে যুদ্ধ বা যে সংঘাতটা সংঘটিত হলো তার মধ্যে কে কী রকম অস্ত্র ব্যবহার করেছে তার উপরে। তো সেই দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের যে বিমান, যে যুদ্ধ বিমান এবং যে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে, টেকনোলজিক্যালি এটা ইরানের থেকে অনেক উপরে বলতে হবে। উদাহরণস্বরূপ আপনার ইরান এখানে যুদ্ধ বিমান যেগুলি ব্যবহার করেছে তার মধ্যে F-35 ছিল। এটা কিন্তু 5th জেনারেশন ভেরি পাওয়ারফুল এয়ারক্রাফট, অত্যন্ত শক্তিশালী যুদ্ধ বিমান। এবং এই যে আক্রমণগুলি করলো ভেরি প্রেসিশন গাইডেড, একেবারে সুনির্দিষ্ট জায়গায়, এর একটা মূল কারণ ছিল এয়ার টু এয়ার রিফিউয়েল, মানে আকাশেই এটা জ্বালানি বিশেষ সক্ষমতা, যেটা কিন্তু ইরানের নাই। আচ্ছা, এ বাদে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যাদেরকে টার্গেট করেছে খুবই একেবারে আইকনিক, যারা একেবারে কিংবদন্তিতুল্য যারা সামরিক কমান্ডার, এই পর্যায়ের মানুষ থেকে শুরু করে বাহিনী প্রধান, রিপাবলিকান গার্ড কমান্ডার, এনাদেরকে হত্যা করেছে। এবং এটা সংখ্যাটা কম নয়, 20 থেকে 25 জন এই পর্যায়ের মানুষকে হত্যা করেছে। সো এই খুবই প্রিসিশন, একদম পিন পয়েন্ট তারা টার্গেটে হিট করেছে। সুতরাং সেদিক থেকে আমরা বলবো যে ইসরায়েলের যুদ্ধ বিমান এবং এর মিউনিশন বা এর যে যন্ত্রপাতি, যে গোলা বারুদ বা ব্যবহার করেছে, এটার মান মানে ইরানের থেকে অনেক উপরে ছিল। কিন্তু একটা জায়গায় ইরানকে আমরা কৃতিত্ব দিতে পারি যে এতদিন ধরে একটা মিথ ছিল, একটা মানে কিংবদন্তির মতো বিষয় ছিল যে কোনো দিনই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ভেদ করা সম্ভব না, আয়রন ডোমের মাধ্যমে, যেটা তারা বলতে চাচ্ছিল। কিন্তু এবার কিন্তু ইরান এটা ভেদ করেছে এবং ইসরায়েলে যেখানেই আক্রমণ করুক না কেন, মানে ইসরায়েলের সাধারণ জনগণ কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে গেছে। এবং শেষ পর্যন্ত নেতানিয়াহু এক পর্যায়ে আমরা যেটা বুঝতে পেরেছি ওপেন সোর্স থেকে, যে সিজফায়ারের জন্য সেই মোটামুটি আকুতি মিনতি করছিল। তার একটা অন্যতম কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সম্পৃক্ত করা। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয়ে গেছে, সুতরাং ইসরায়েল ধরে নিয়েছে তার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে, সুতরাং যুদ্ধটা থামা উচিত। বিকজ ইরানের ক্রমান্বয়ে তার আক্রমণের মাত্রাটা বেড়ে যাচ্ছিল এবং ইরান যে মিসাইলগুলি ব্যবহার করেছে, ড্রোনগুলি ব্যবহার করেছে, এটা কিন্তু তাদেরকে বিশেষ কিছু দিতেই হবে। রাইট স্যার, আমাদের এই জায়গাটায় এসে যারা মিলিটারি এনথুজিয়াস্ট, তাদের ভেতরে একটা প্রশ্ন জাগে, কারণ যারা আমাদের সাধারণ দর্শক আছে তারা হেড টু হেড একটা রেশিও অথবা ক্যালকুলেশনে যুদ্ধের ফলাফলে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু এই যুদ্ধে আমরা একটা বিশেষ স্ট্র্যাটেজি ইরানের পক্ষ থেকে দেখলাম, যেখানে সে কিন্তু আমেরিকার সফিস্টিকেটেড এয়ার ক্যাপাবিলিটি যেটা আছে সেটার সঙ্গে পাল্লা না দিয়ে সে মিসাইল এবং ড্রোন নির্ভর একটা স্ট্র্যাটেজি ফলো করলো। এবং আপনার কথা থেকে যেটা বুঝলাম যে এটা সফলও হয়েছে। এটাকে অনেকে আবার ইরানের দুর্বলতা হিসেবে দেখার চেষ্টা করে, যে তার সেই আর্থিক সক্ষমতা নেই যে পাল্লা দিয়ে আমেরিকার মতো বিমান তৈরি করবে। কিন্তু একটি অর্থনৈতিকভাবে মধ্যম মানের দেশ হিসেবে ইরানের এই যে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন নির্ভরতা এবং এইটাকে উৎকর্ষে নিয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখবেন? না, অফকোর্স ইরান দীর্ঘদিন ধরে যে প্রস্তুতি রাখছিল, তাতে তাদের মিসাইল এবং তাদের যে ড্রোন, তাতে তারা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে ওই হেড টু হেড আমরা যদি চিন্তা করি যে আসলে কারা জয়লাভ করলো বা কাদের শক্তি কি, ইরানের কিন্তু স্থল বাহিনীর শক্তি অনেক উপরে। এবং সবচেয়ে বড় কথা, ইরানের যে ভূপ্রকৃতি, এটা এতই সুরক্ষিত যে এখানে পৃথিবীর কোনো শক্তি এসে কোনোদিন
মানে কার্যকর মানে কোনো পদক্ষেপ মানে আক্রমণ করতে পারেনি, বা আক্রমণ করলেও বেশি দিন টিকে থাকতে পারেনি। সো ইসরায়েলে তো প্রশ্নই ওঠে না, ইসরায়েল এককভাবে কোনো শক্তি না। ইরানের যদি বলি আমি গ্রাউন্ড অফেন্সিভ, যেটা স্থল যুদ্ধ, এটা শুরু করার সামর্থ্য ইসরায়েলের নাই এবং কোনোদিন হবেও বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখন দ্বিতীয়ত হলো যে ইরান যেটা করেছে, তাদের ড্রোন এবং মিসাইল ক্যাপাবিলিটি এটা কিন্তু ভীষণভাবে বাড়িয়েছে, এবং এর সংখ্যা যে যত দিন যাচ্ছিল তত কিন্তু ইরানের আক্রমণের তীব্রতা বাড়ছিল। এবং সবচেয়ে বড় কথা, এতদিনের যে কিংবদন্তির যে আয়রন ডোম, আকাশ নিরাপত্তার যে কথা ইসরায়েল অহংকার করছিল, সেই অহংকার কিন্তু দরপর্যন্ন হয়ে গেছে। সুতরাং অবশ্যই এখানে ইরানকে আমাদের কৃতিত্ব দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত স্থল বাহিনী স্থল অভিযান না হওয়া পর্যন্ত আমরাকে একটা যুদ্ধ মানে পুরো মাত্রায় যুদ্ধ বলতে পারি না। তো এরকম এটা খণ্ডযুদ্ধ বা আকাশ যুদ্ধ এরকম একটা সংজ্ঞায়িত করা ভালো। কিছুদিন আগে পাকিস্তান ভারতের মধ্যে যেটা হলো, এটাও এক ধরনের আকাশ যুদ্ধ, কিন্তু ভূমিতে কিন্তু যুদ্ধ হওয়ার কোনো আমরা পাইনি। সুতরাং সেদিক থেকে আমরা এটাকে বলতে পারি যে অপারেশনালি ইসরায়েল ইউএসএ হয়তোবা সফল হয়েছে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তারা হেরেছে ইরানের কাছে। একই সাথে স্যার আমরা আরেকটু ক্রিটিক্যালি এক্সামিন করার চেষ্টা করি ব্যাপারটাকে। আমরা জানি যে প্রত্যেকটা যুদ্ধের মানে সংজ্ঞা অনুযায়ী যুদ্ধ হচ্ছে যে একজন তার উইল অথবা ইচ্ছা আরেকজনের উপরে চাপায়া দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা যখন ব্যর্থ হয় তখন সে শক্তি প্রয়োগ করে, আর এই শক্তি প্রয়োগটাই যুদ্ধ। এই যুদ্ধে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক গোলস থাকে। দুই পক্ষই বলতে চায় যে আমরা জিতেছি, কিন্তু যারা সামরিক ঐতিহাসিক মিলিটারি হিস্টোরিয়ান অথবা ওয়ার স্টাডিজ এর স্টুডেন্টস যারা, তারা কিন্তু ওই স্ট্র্যাটেজিক গোলগুলোর এগেইনস্টে বোঝার চেষ্টা করে যে আসলে যুদ্ধের আউটকামটা কি ছিল। আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে স্যার ইসরায়েল অথবা ইউএস এর কি স্ট্র্যাটেজিক গোল ছিল এবং ওগুলো কি অ্যাচিভ হয়েছে কিনা? আচ্ছা, সামরিকভাবে আমরা যে কোনো ধরনের যুদ্ধের জন্য আমরা ঠিক করি কি ভরকেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি। তো এটা ব্যাপারটা এরকম হয় যে উভয় পক্ষ যেমন আমি এবং আপনার মধ্যে যুদ্ধ হচ্ছে, আমি চাইবো আমার ভরকেন্দ্রকে রক্ষা করতে, আপনি চাইবেন আপনি আমার ভরকেন্দ্রে আঘাত করতে। প্রকারান্তে আমি চাইবো আপনার ভরকেন্দ্রকে আক্রমণ করতে, আপনি এটাকে প্রোটেক্ট করবেন বা এটার প্রতিরোধ করবেন। তো আমরা যদি মোটা দাগে দেখি, ইসরায়েলের এবার এই যুদ্ধটা শুরু হওয়ার 4টা কারণ, আমার দৃষ্টিতে 4টা কারণ আমি মনে করছি। এক হচ্ছে যে ইসরায়েল বিরোধী যে সংগঠনগুলি কাজ করছে, ইরানের প্রক্সি যারা ওয়ার করছে তাদের ধ্বংস করা, যেমন যে হিজবুল্লাহ, হুতি, ইভেন সিরিয়া বা ইরাকে যারা আছে শিয়া সম্প্রদায়ের, যারা এই যুদ্ধগুলোর সাথে জড়িত, তাদের ধ্বংস করা। দ্বিতীয়ত হলো ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা বা ধ্বংস করা। 3 হচ্ছে আপনার এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করা। আর চতুর্থ কারণ যেটা হচ্ছে ইসরায়েলের মতো করে মধ্যপ্রাচ্য সাজানো। এই 4টা যদি কারণ আমরা দেখি, তাহলে কার্যত ইসরায়েলের মতো করে মধ্যপ্রাচ্য সাজানোটা নির্ভর করবে যদি ইসরায়েল এটার উপরে স্ট্র্যাটেজিক ভিক্টরি আনতে পারে। তাহলে এখন দেখা গেল যে প্রক্সি যে সংগঠনগুলি করে, হিজবুল্লাহ, হুতি বা এরা, তারা কিন্তু মোটামুটি তাদের একদম তাদেরকে মোটামুটি প্রায় একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইসরায়েলের যে পারমাণবিক স্থাপনা আছে সেগুলির উপরে ইসরায়েলও আক্রমণ করেছে এবং ইউএসকে আক্রমণ করেছে, তাহলে ধরে নিয়েছে তারা এটা সক্ষম হয়েছে। তৃতীয়ত হলো যে ইসরায়েলের যে মানে বড় আঞ্চলিক শত্রু, সবচেয়ে বড় শক্তিশালী যে শত্রু ইরানকে ভাবে, সো এটা তার নৈতিক শত্রু, স্ট্র্যাটেজিক শত্রু যেভাবে বলি না কেন, সে ইরানকে শায়েস্তা করা। আচ্ছা, এই বিষয়গুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো সম্পৃক্ত হলোই, চলো 3টা অবজেক্টিভ পূরণ হলো। এখন সেই দিক থেকে এখন দেখুন এই যুদ্ধটা একেবারে খুবই অদ্ভুত একটা নিষ্পত্তির দিকে গেল। মানে সবাই দাবি করছে সবাই জয়লাভ করেছে, তা তো হইতে পারে না। এক দেশ জিতবে, আরেক দল হারবে। এখন প্রত্যেক দেশ বলছে, ইসরায়েল বলছে, ইউএসএ বলছে, ইরান বলছে সবাই জয়লাভ করেছে, তা তো হওয়ার কথা না। শুধুমাত্র যে কাজটা ইসরায়েল পারলো না, যে ইসরায়েলের মতো করে মধ্যপ্রাচ্য সাজাতে পারলো না। সুতরাং এইটা যদি আলটিমেট এন্ড স্টেট হয়, তাহলে আমি বলছি যে ইসরায়েল এবং ইউএসএ নৈতিকভাবে বা স্ট্র্যাটেজিক্যালি এই যুদ্ধে
ইরানের কাছে পরাজিত হলো। হিজবুল্লাহ হিতিকে এখন নিষ্ক্রিয় বা দুর্বল করেছে, বাট এটা কিন্তু দের ইজ নো গ্যারান্টি যে তারা আর কোনোদিন রকেট ছুড়বে না। লেবানন বলছে গ্যারান্টি দিচ্ছে যে না কোনোদিন আর হিজবুল্লাহ করবে না, কিন্তু ওই লেবানন গভর্নমেন্টের কথাতে হিজবুল্লাহ চলবে না, হিজবুল্লাহ চলবে ইরানের কথায়। তো আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো, যদি এই সংগঠনগুলো আবার অ্যাক্টিভ হয় তাহলে বুঝতে হবে তাদের কোনো ক্ষতি করতে পারে না ইসরায়েল। দ্বিতীয়ত হচ্ছে সামরিক নিউক্লিয়ার স্থাপনা, পারমাণবিক স্থাপনা তিনটায়, যে ইস্পাহান, নাতানজ এবং ফর্দোতে যে ইসরায়েল আক্রমণ করলে তাদের কি কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হলে তার তেজস্ক্রিয়তা আমরা টের পেতাম। তো ইরানও দাবি করছে তাদের কোনো ক্ষতি হয় নাই, এবং যারা আন্তর্জাতিক যারা ওয়াচডগ আছে, পারমাণবিক ওয়াচডগ তারাও বলছে কোনো তেজস্ক্রিয়তার পাচ্ছে না। সো দ্বিতীয় অবজেক্টিভ তাদের ফেল করলো। তৃতীয় হলো ইরানকে যে শাস্তি দিতে চাইলো, সেই ইরানকে তো শাস্তি পেল না, এবং প্রকারান্তে ইসরায়েল বিভিন্নভাবে মিসাইল বা ড্রোন আক্রমণে একটার পর একটা একদম ব্যতিব্যস্ত হয়ে গেল, এবং শেষ পর্যন্ত এত খরচ করে এত বেশি এত বেশি যুদ্ধ সামগ্রী, যুদ্ধ বিমান নিয়ে ইউএসএ যে যোগদান করলো এই ইয়েতে, তারপরে কি হলো? এখন ক্রিটিক্যালি বলছে যে আসলে ফর্দোতে 2টা গর্ত করা ছাড়া এই $2 বিলিয়ন কোনো কাজই লাগলো না। এখানে 125টা বিমান ফাইটার পার্টিসিপেট করেছিল, এবং তারা এদের ক্যাপাসিটি 37 ঘন্টা কন্টিনিউয়াসলি অপারেশন করে চলে গেছে। তো এই জন্য আমি বলবো যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইসরায়েল এবং ইউএসএ ইরানের উপর আক্রমণ করলো, তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। সুতরাং ইরান তার ভরকেন্দ্র যেটা সেন্টার অফ গ্র্যাভিটি, এইটাকে প্রোটেক্ট করতে পেরেছে। আবার প্রকারান্তে যদি বলি, ইরান কিন্তু ইসরায়েলের ভরকেন্দ্রের উপরে পর্যাপ্ত বা আঘাত করতে পেরেছে, বিকজ তাদের ওই 4টা অবজেক্টিভকে তারা সফলতা দেয়। এটা খুব চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং, যে সবসময় আমরা আমরা যারা দর্শকরা আছি আমরা সরলভাবে বোঝার চেষ্টা করি যে আমি একজনকে পরাস্ত করেছি, এটাই শুধুমাত্র পরাজয় না, অনেক সময় আমাকে যে আক্রমণ করেছে তার লক্ষ্য অর্জন করতে না দেওয়াটা এক ধরনের বিজয়। আজ থেকে 2500 বছর আগে সঞ্জু খুব চমৎকার একটা কথা বলে গেছেন তার বিখ্যাত বই আর্ট অফ ওয়ারে, যে অল ওয়ার ইজ বেসড অন ডিসেপশন, মানে সব যুদ্ধই ধোঁকাবাজির নির্ভর। কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, যে যুদ্ধের সমাপ্তি ধোঁকাবাজি নির্ভর। কারণ একটা সময় এসে আমরা জানতে পারছিলাম মিডিয়ার মাধ্যমে যে কাতারে কোথায় ইরান আক্রমণ করবে, এটা ইউএসএ কে শেয়ার করেছে, কাতারকে শেয়ার করেছে। আবার ইরানের কোথায় ইউএসএ আক্রমণ করবে সেটাও নাকি আগে থেকে ইন্টেল দেয়া ছিল। তো আমরা অবশ্যই এই প্রশ্নটাতে আসব যে ইরানের পারমাণবিক সক্ষমতা কতটা পিছিয়ে গেল, বা তার আগে আমরা একটা কোশ্চেনের আনসার আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরান কেন বরাবর একাকী যুদ্ধ করতে হয় তাকে? কেন আরব রাষ্ট্রগুলো তার পাশে এসে দাঁড়ায় না, যেভাবে ইসরায়েলকে সহায়তা করার জন্য ইউএসএ বারবার দৌড়ে আসে? আচ্ছা, এটার কারণ উত্তরটা আপনার ওই আরব ইসরায়েল ওয়ারগুলোর মধ্যেই সীমিত। আমি যেটা বলছিলাম যে 4টা যে আরব ইসরায়েল ওয়ার হয়েছে, সেখানে কিন্তু সুন্নি স্টেটগুলি যোগদান করেছিল। এর মধ্যে ইজিপ্ট, মিশর, জর্ডান, সিরিয়া। তো এই কটা দেশ কিন্তু ফিয়ার্স আক্রমণ করেছিল। সো 4টা যুদ্ধ 48, 56, 67 এবং 73, এই 4টা যুদ্ধে কিন্তু আরবরা প্রচণ্ডভাবে জয়লাভ করছিল। কিন্তু শেষ সময়ে মার্কিন এয়ারফোর্স, মার্কিন বিমান বাহিনী সরাসরিভাবে যুদ্ধে যোগদান করে তাদের এই ফলাফলটা ঘুরিয়ে দিয়েছে, যুদ্ধের ফলাফলটা। সো 1973 সালে ক্যাম্প ডেভিডে একটা শান্তি চুক্তি হয় ইউএসএ, ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে। তাতে কিন্তু মোটামুটি ওই সময় নাসেরকে বিট্রেয়াল বলা হয়। তো তারপরে মোটামুটি আরব রাষ্ট্রগুলি একটা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছালো যে কোনোদিনই ইসরায়েলের সাথে তারা পেরে উঠবে না, বিকজ ইউনাইটেড স্টেটস সরাসরি। রিসেন্টলি আব্রাহাম অ্যাকর্ড একটা ইটস আ ডিপ্লোমেসি, যেখানে ইউএই, মরক্কো সহ বেশ কয়েকটা দেশ, আমি বাহরাইন, তারা যোগদান করছে। এটা হচ্ছে একটা চাল, যার মাধ্যমে চাচ্ছে আব্রাহাম অ্যাকর্ড, যে মূলত এখন তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউএই, কাতার, সৌদি আরবিয়া, তারা মূলত পেট্রো ডলারের উপরে, এবং তার বিজনেস হচ্ছে মূল ফোকাস। যে কোনো স্বার্থে হোক, তারা তাদের জাতীয় স্বার্থকে ভুলুণ্ঠিত করতে চায় না। সো এই যুদ্ধের মূলত যে কারণটা, যে ইরান কেন, সেটা আমি ব্যাখ্যা দিলাম যে 80-র দশকে যখন এই যুদ্ধের গতিপথ
এখন আরব ইসরায়েল যুদ্ধে শিয়া নেতৃত্বে চলে গেল ইরানের হাতে। সুতরাং ইরান একমাত্র দেশ যারা ইসরায়েলকে এখন চ্যালেঞ্জ করছে বা করার সামর্থ্য রাখে, এর সাথে অন্যান্য যে সংগঠন তাদেরকে প্রক্সি করে। সুতরাং এটা ওই ক্লাসেস অফ সিভিলাইজেশনের যদি আমরা হান্টিংটনের বই থেকে একটা লেসন আমরা টানি, তাহলে বুঝতে হবে যে এখানে সংঘাতটার অন্যতম কারণ হচ্ছে পার্সিয়ান সিভিলাইজেশন, পারস্য সভ্যতা। সো এটা তো লং ড্রন ইতিহাস তাদের। সুতরাং ইসরায়েলিদেরকে চ্যালেঞ্জ করার একমাত্র শক্তি হচ্ছে মধ্যপ্রাচ্যে এখন ইরান এবং শিয়া সম্প্রদায়গুলি। আর দ্বিতীয়ত হলো যে অন্যান্য যে আরব বিশ্ব আছে তারা এখন মূলত এই ধর্মীয় অনুভূতি থেকে তারা বাণিজ্যিক অনুভূতির দিকে বেশি সম্পৃক্ত। এবং এখন দেখুন যে মিডল ইস্টে প্রায় 12টা দেশে ইউএসের 19টা ঘাঁটি আছে। সুতরাং কোনোদিনে তাদের পক্ষে আর ইউএসের বিরুদ্ধে বা ইউএস বলতে প্রকারান্তে পরোক্ষভাবে ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর মতো সে নৈতিক এবং মনস্তাত্ত্বিক সাহস তারা হারিয়ে ফেলেছে এবং কোনোদিনে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে না। সুতরাং এই যুদ্ধের মধ্যেও যখন দেখলো যে একদম মানে খুব বিরূপ অবস্থা বা খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে, বিশেষ করে মানে বিশ্ব বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার তার প্রান্তে, তখন কিন্তু এই আরব রাষ্ট্রগুলি বিশেষ করে কাতার খুব মরিয়া হয়ে ইউএসের মাধ্যমে এই সিজফায়ারটার অ্যারেঞ্জমেন্ট করলো। সব মূলত এটাই ধরা যায় যে কোনোদিনে কোনো আরব রাষ্ট্র ইরানের পক্ষে দাঁড়াবে না। দারুণ। তাহলে ইরানকে যদি একাই লড়তে হয় এই যুদ্ধ, কারণ এটা তো আসলে ইরানের অস্তিত্বের লড়াই, তাহলে অনেকেই সরলভাবে একটা কোশ্চেন করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে পৃথিবীর 9টা রাষ্ট্রের তো পারমাণবিক সক্ষমতা আছে। এর ভিতরে 1968 সালের যে চুক্তিটা হয় যে এরপরে আর কেউ পারমাণবিক সক্ষমতা অর্জন করবে না, যারা যারা সাইন করবে, তাদের বাইরে যারা যারা সাইন করেনি ওই চুক্তিতে, তাদের ভেতর থেকে 4 জন অলরেডি পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে, যেমন ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, তারপর ইসরায়েল। কিন্তু এই চুক্তিটাতে ইরান স্বাক্ষর করেছিল বলে এখন ইরান কিন্তু আর এই পারমাণবিক বোমা বানাতে পারছে না চুক্তির দায়বদ্ধতার কারণে। আপনি কি মনে করেন যে ইরানের এই একলা চলনীতি প্লাস হচ্ছে অস্তিত্ব রক্ষার স্বার্থে তার কি উচিত এখন এই মানে দরকার হলে চুক্তি থেকে বের হয়ে এসে পারমাণবিক সক্ষমতা অর্জন করা? যে এটা একটা বড় চ্যালেঞ্জ ইরানের জন্য সামনে, বাট আমি যেটা মনে করছি যে ইরান যাবে, এ পথে এগোবে। কারণ ইরান একটা জিনিস খুবই ক্লিয়ার এবং ইরানের জন্য একটা লাভ হয়েছে। যেমন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু মোটামুটি কিন্তু সে জনপ্রিয় ছিল, কিন্তু সে একটার পর একটা গাজা, লেবানন, ইয়েমেন এবং এই সর্বশেষ ইরানে আক্রমণের একটাই কারণ, নেতানিয়াহু প্রমাণ করতে চাইলেন যে ওয়ানলি নেতানিয়াহু সেভস ইসরায়েল, ইহুদিদের একমাত্র অভিভাবক বা প্রতিরক্ষা দিতে পারে নেতানিয়াহু। এখানে কি হলো, এই যুদ্ধে যে পরিস্থিতি দাঁড়ালো, আপনি নিশ্চিত থাকেন যে সামনে নির্বাচনে নেতানিয়াহু ভীষণভাবে হেরে যাবে। তাহলে সে যে লক্ষ্যে শুরু করেছিল সেই লক্ষ্য তার কিন্তু অ্যাচিভ হলো না। দ্বিতীয়ত হলো ইরানের রেজিম বিরোধী কিন্তু একটা বেশ বড় ধরনের একটা মানে আলোচনা বা একটা সংগঠন বা কিছু সংগঠন কাজ করছে বর্তমান যে রেজিম আছে তাকে অপসারণের জন্য দেশের ভিতরে এবং বাইরে থেকে। ইরানিয়ানরা এই প্রশ্নে কিন্তু ভীষণভাবে এখন ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং এটা তাদের যাত্রাভিমানে আঘাত করা হয়েছে। সো ইরানিয়ান ডায়াসপোরা যেটা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা কিন্তু এখন নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অ্যাটেইন করার জন্য অস্থির হয়ে যাবে। সুতরাং এই প্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি যে ইরান সামনে পারমাণবিক শক্তি হতে যাচ্ছে, কারণ তারা বুঝেছে যে এইটা ছাড়া তারা তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। ইসরায়েল আবার আক্রমণ করবে, ইউএসএ আবার আক্রমণ করবে। সো এটা কিন্তু ইরানের একদিকে লাভ হলো এবং এই যে ইরানের রেজিম বিরোধী যে সংগঠন বা চেতনা ছিল, এটা কিন্তু এখন দুর্বল হয়ে যাবে। তো সব দিক থেকে ইরানের জন্য একটা লাভবান হলো। দ্বিতীয় বিষয় হলো যেটা, যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি যাদের নিজের ভিতরে বেইজ আছে মার্কিন, সো তাদের ইউএস বেইজ আছে, তারা তো কোনোদিনে সেই ইউএসের বিরুদ্ধে চিন্তা ভাবনা করতে পারবে না। বাট ইরান একটা দেশ যারা চ্যালেঞ্জ করতে পারে। মানে এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাচ্ছি, এখন ইউএসএ বিভিন্নভাবে ইরানকে সন্তুষ্ট করতে রাজি করানোর চেষ্টা করছে, যেখানে $30 বিলিয়ন অফার করছে। দ্বিতীয়ত হলো যে ইরানের নামে যে স্যাংশন ছিল, সেই স্যাংশন লিফট করার চিন্তা ভাবনা করছে। ইরান শান্তিপূর্ণভাবে যদি করতে চায়, মানে নিউক্লিয়ার প্রজেক্ট করতে চায়, সেটাকে সহযোগিতা করতে চাচ্ছে। এইটা তো ইরান তো চুক্তিবদ্ধ বা আলোচনা করছিল শান্তিপূর্ণভাবে পারমাণবিক
পরিকল্পনা বা প্রজেক্ট বাস্তবায়নের জন্য। তারা তো কখনো বলে নাই যে আমরা অস্ত্র, এবং অস্ত্র বাড়ালে তো আর পুরো বিশ্বকে জানাবে না। তা আমরা যেটা জানি বা বিভিন্ন সোর্সের মধ্যে খবর, তাদের যে ইউরেনিয়াম ডিপোজিট আছে এটা 30% হচ্ছে শান্তিপূর্ণ কাজের জন্য। এখন তারা অফিসিয়ালি বলছে তাদের 60% নিউক্লিয়ার ইউরেনিয়াম ডিপোজিট আছে। এটা 85-90 কাছাকাছি গেলেই কিন্তু এবং অনেকে ধারণা করছে বা স্পেকুলেট করছে যে তাদের ব্রেকআউট লেভেলে চলে গেছে, মানে পারমাণবিক অস্ত্র একদম তৈরির দ্বার প্রান্তে চলে আসে, এবং তারা 9টার মতো অ্যাটমিক বোম বানানোর সামর্থ্য রাখে এই মুহূর্তে। এই কয়েক সপ্তাহের গল্প কিন্তু আজকে থেকে না, সেই মানে 80s থেকে কিন্তু ইসরায়েল বলে আসে কয়েক সপ্তাহের মধ্যে। প্রকারান্তে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে না, তাদেরকে কয়েক বছর পিছিয়ে দেওয়া আছে। আসলে আমরা জানি না, বিকজ এই রকম সম্প্রীতির মাধ্যমে যুদ্ধ সম্পূর্ণ পৃথিবীতে আর কোনোটা হয়েছে কিনা আমরা জানি না, কারণ ঘটনাগুলি এত সুন্দরভাবে ঘটছে। ইরান আক্রমণ করবে, ইরান ইউএসএ ইন্ডিকেশন দিয়েছে। আমরা নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে দেখেছি যে ফর্দ থেকে রাতের বেলা স্ট্রাইকের 2-1 দিন আগে অনেকগুলি ট্র্যাকে করে কিছু একটা পরিবহন করা হচ্ছে। আমরা জানি না, এটা সংশয়বাদ তথ্য থেকে এটা বলতে পারি যে হয়তো বা ইরানকে আগে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয়ত হলো, ইরান যে আক্রমণ করলো সবচেয়ে বড় বেস ইউএসএর আল উদেইদ, সেখানে আক্রমণ করার আগে তথ্য দিয়েছে। সুতরাং খুবই কম ড্যামেজ হয়েছে, এবং বলেছে যে কাতার আমাদের বন্ধু প্রতিম দেশ, আমরা তাদের প্রতি কোনো আমাদের ক্ষোভ নেই বা আমরা বিরাগ নই। সো এই বিষয়গুলি, এবং ইউএসএ ফর্দতে আক্রমণ করলো, নেতনিয়াহু ট্রাম্পকে কংগ্রেচুলেট করলেন। আবার সব কিছু মিলে ট্রাম্প বারবার বলছেন যে শান্তি প্রতিষ্ঠা করা কোনো বিষয় না, 12 ঘন্টার মধ্যে করে দিচ্ছি। সো সব কিছু কিন্তু নাটকীয়তা, অতি নায়কের মধ্যে একটা ভীষণ একটা মানে সম্প্রীতির বিষয়েও আমরা লক্ষ্য করতে পারছি, যার উপরে বেস করে। কিন্তু একেবারেই যেটা কঠিন, মানে যে বিষয়টা আমাদের দগদগে ঘায়ের মতো মধ্যপ্রাচ্যকে জ্বালাবে, সেটা হচ্ছে প্যালেস্টাইন ইস্যু। গাজাকে যুদ্ধ বন্ধ হবে? গাজা যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে লেবানন থেকে হিজবুল্লাহ রকেট ছোড়া বন্ধ করবে না, এটা আমরা নিশ্চিত। তাহলে এখানে আমরা একেবারে মোদ্দা কথা যেটা বলতে পারি, এই যুদ্ধের ফলাফল ইরানকে তার পারমাণবিক কর্মসূচিকে ত্বরান্বিত করবে, 1। 2 হলো ইরানের অন্যান্য সামর্থ্য, যেমন আমি বললাম আকাশ প্রতিরক্ষা, যেখানে F-35 ব্যবহার করছে সেখানে Su-24 ব্যবহার করছে ইরান। সো দ্যার ইজ এ গালফ অফ ডিফারেন্স। সো ইরানও কিন্তু তার এয়ার পাওয়ারটাকে শক্তিশালী করবে, এবং ইরান এখন একলা চলো নীতিতেই চলবে, এবং ওইভাবে যেন একাই যেন সে ইসরায়েল এবং ইউএসএকে মোকাবেলা করার সামর্থ্য রাখে। সো এখানে কিন্তু বড় ধরনের কিছু প্যারাডাইম শিফট হবে, কোনো বড় ধরনের একটা অবস্থানগত পরিবর্তন হবে। প্রকারান্তে ইসরায়েল যেটা হবে, ইসরায়েলের কিন্তু অর্থনীতি সহ যাবতীয় অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, রাইট? এবং ভবিষ্যতে নেতানিয়াহু ক্ষমতায় আসতে পারবে কিনা, এটা নিয়ে কেউ প্রচণ্ড সন্দেহ কাজ করছে। এই জায়গায় ধন্যবাদ আপনার এই দারুণ বিশ্লেষণের জন্য। এর পাশাপাশি আমরা যে জিনিসটা কনস্পিরেসি থিওরিস্ট বা ষড়যন্ত্র তত্ত্ব যারা চর্চা করে, তাদের অনেকেরই ধারণা এবং দাবি যে ইতোমধ্যে নাকি ইরান কিছু নিউক্লিয়ার ওয়ারহেড করেই ফেলেছে, যেটা তারা ধারণা করে যে ইরানের কাছে অলরেডি এটা আছে, এবং এটা থাকার কারণেই সম্ভবত এবার উপর্যুপরি দুইটা দেশ দ্বারা আক্রান্ত হওয়ার পরেও সে হরমুজ প্রণালীতে কোনো অ্যাক্টিভিটিস শো করে নাই। আপনার কাছে এই হরমুজ প্রণালী ইরানের ট্রাম্প কার্ড বলে যে দাবি করা হয়, এই ব্যাপারে আপনার মতামতটুকু জানতে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খুব সিম্পল চিন্তা করতে পারি যে আসলে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থাকলে কোনো দেশ যখন অর্জন করে, তখন এটা ইরানের মতো দেশের জন্য এটা কিন্তু ব্লাস্ট করা বা এটা বিস্ফোরণ করা, এটা টেস্ট করার একটা প্রয়োজনীয়তা দেখা দিবে। যেমন দেখুন উত্তর কোরিয়া, কারণে অকারণে যখন খুশি তখন একটা করে টেস্ট করিয়ে প্রমাণ দিচ্ছে। যেহেতু এটা এখনো ইরান করে নাই, সুতরাং এখানেই আমরা সংশয়ের মধ্যে আছি আসলে এটা ইরান করতে পেরেছে কিনা। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে ইরান যদি 1-2টা টেস্ট করে, তাহলে বুঝবে যে হ্যাঁ, ইরানের এটা পরীক্ষিত বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে হরমুজ ট্রাম্প কার্ড, কোনো সন্দেহ নেই। এর আগে কিন্তু আর একটা ট্রাম্প কার্ড ব্যবহার করার কথা ছিল, সেটা হচ্ছে ইরানের হাতে বায়োলজিক্যাল ওয়েপন আছে। বায়োলজিক্যাল ওয়েপন ইজ ভেরি সিম্পল, যেটা ইভেন সাদ্দাম হোসেন করেছিল কুর্দিদের এগেনস্টে।
সো যে পরিমাণ ইউরেনিয়াম আছে, প্লুটোনিয়াম আছে ইরানের হাতে, সেটা দিয়ে বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করা কোনো বিষয় ছিল না, কিন্তু ইরান এটা এখন পর্যন্ত করেনি। দ্বিতীয়ত হলো হরমুজের বিষয়টা হচ্ছে ইরানের জন্য সুইসাইডাল। হরমুজে যদি ব্লকেট দেয়, কারণ ইরানও কিন্তু তার অর্থনীতি ভীষণভাবে নির্ভরশীল হচ্ছে হরমুজের উপরে, কারণ ইরান আপনার ক্রুড ওয়েলে পৃথিবীতে নবম এবং প্রাকৃতিক গ্যাসে হচ্ছে পৃথিবীতে তৃতীয়। এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, একটা বিষয় লক্ষ্য করেন যে খার্গ আইল্যান্ড ইরানের যেটা, এইখানে এই জায়গাটা থেকে কিন্তু তাদের রিফাইনারি বা এখান থেকে তারা এক্সপ্লোর করে, এখানে কিন্তু ইসরায়েল আক্রমণ করেনি। এবং আরও ছোটোখাটো খুব ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন মনে করেন আপনার রাশার কিছু নিউক্লিয়ার পিসফুল প্রজেক্ট আছে যেটা রাশা করে দিচ্ছে। ইসরায়েলের সাথে কিন্তু রাশার একটা চুক্তিবদ্ধ হয়েছে যে আর যাই হোক না কেন তুমি এই সাইটে আক্রমণ করতে পারবে না, সেগুলো কিন্তু করে। দেখো শুধুমাত্র রাশান ওই সাইট নয়, খার্গেও তো আক্রমণ করলো না। এবং কেন আমি সুইসাইডাল বললাম, যে যদি ব্লকেট দিতে যায় তাহলে কিন্তু এটা একটা বিশ্ব বাণিজ্য যুদ্ধের দিকে টার্ন নেবে। কারণ কুয়েত, কাতার, সৌদি আরবিয়া, তারপরে বাহরাইন, এইসব দেশের 60% বাজেট আসে কিন্তু পেট্রো ডলার থেকে। সো যখনই ব্লকেট দিলে, এখানে ইরান কিন্তু একাধিকবার বলেছে, হয় মানে এটাকে সবাইকে ব্যবহার করে দিতে হবে, অথবা মানে ইউএসএ এবং পাশ্চাত্য শক্তি বলেছে হয় সবাইকে ব্যবহার করতে হবে, নাহলে কেউ ব্যবহার করতে পারবে না। কিন্তু ইরান এমন একটা ডমিনেটিং পজিশনে আছে, এটাকে পুরো পৃথিবীর মধ্যে অর্থনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট বলতে পারেন। কারণ এখানে ন্যারোয়েস্ট যে জায়গাটা, এটা মাত্র 34 কিলোমিটার এবং পুরাটা হচ্ছে ইরান এটার উপরে। সো যে কোনো ট্যাঙ্কারের উপরে, যে কোনো পরিবাহিত মানে পরিবহনকারী যে ভেসেলগুলি আছে, এটার উপরে ইরান সরাসরি মানে এটাকে এঙ্গেজ আক্রমণ করতে পারে। আচ্ছা, ইন্টারেস্টিংলি দেখুন, এটার বিকল্প পথ হচ্ছে কিন্তু রেড সি দিয়ে, লোহিত সাগর দিয়ে ঘুরে আসতে হবে। লোহিত সাগর দিয়ে যখন আসবে আবার একই রাস্তা, হ্যাঁ, লোহিত সাগর মানে যখন ঘুরে আসবে, তখন এখানে আবার ইয়েমেনে হুতিরা আবার এই লোহিত সাগরের উপরে প্রভাব বিস্তার করতে পারে, আক্রমণ করতে পারে। সুতরাং ইরানের ক্যাপাসিটি শুধু হরমুজে নয়, এরপরে লোহিত সাগর। সো দুইটা জায়গায় ইরান কিন্তু অত্যন্ত প্রভাব রাখতে পারে। কিন্তু কেন এটা ইরান করে না? বিকজ এই ইরানের এই ক্রুড ওয়েল বা গ্যাসের উপরে সবচেয়ে বড় নির্ভরশীল দেশ হচ্ছে চীন। আপনি খেয়াল করেন, দেখুন ইউএস আক্রমণের পরে মার্কো রুবিও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলছে যে করে হোক ইরানকে থামাও, কারণ সবচেয়ে বেশি নির্ভরশীল হচ্ছে চীন, তারপরে ভারত, তারপরে আছে আপনার সাউথ কোরিয়া, এই দেশগুলো। আমরা তো বটেই, আমরা এখন হয়েছে কি, এই যুদ্ধটার মধ্যে ওই ঘোড়া সিংহ মানে সিংহ বাঘের লড়াই, আর মাঝের থেকে ওই ছারপোকার যে অবস্থা, সেই হচ্ছে আমাদের, মানে আমরা গরিব দেশ হিসাবে, ছোট দেশ হিসাবে আমাদের ভোগান্তির শেষ নেই। সো এই জন্যই আমি বলছি যে এই যুদ্ধটা হরমুজকে ব্যবহার এই জন্যই করে নাই, যে হরমুজকে যদি ব্লকেট দেয় তাহলে ইরান অনেকের শত্রু হয়ে যাবে। ইভেন মিডল ইস্টের ওই দেশ, তার অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ কাতার, সৌদি আরব, ইউএই, বাহরাইন, সবারই কিন্তু শত্রু হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম যারা এই সব দেশ থেকে জ্বালানি সংগ্রহ করে, চীন, ইভেন ইউনাইটেড স্টেটস, সবাই কিন্তু এটাতে ক্ষুব্ধ হবে। এই জন্যই আমার মনে হয় এটা লাস্ট ট্রাম্প কার্ড ছিল ইরানের জন্য, ইরান এটা ব্যবহার করেনি। এই যুদ্ধটাকে পূর্ণমাত্রা যুদ্ধ বলবেন কিনা, বা এই যুদ্ধ সম্পর্কে অ্যানালাইসিস কি, বা ইউএসএ যে এত হম্বিতম্বি করলো, এই তাদের সাফল্য কতটুকু? স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যথারীতি আমাদের অনুষ্ঠান শেষ করি এই আন্তর্জাতিক যে বিশ্লেষণ আছে সেখান থেকে বাংলাদেশের কি শেখার আছে এবং বাংলাদেশের উপর এই ঘটনার কি প্রভাব আছে। আমরা একই সাথে দুটো কোশ্চেন আপনার কাছে রাখবো। একটা হচ্ছে যে এই যে ওভারঅল যুদ্ধটা হলো এবং এই মুহূর্তে একটা তথাকথিত যুদ্ধবিরতি চলছে, তো এইখানে ইউএস এর যে ইনভলভমেন্ট এবং খরচ, সবকিছু মিলিয়ে এটা আমেরিকার জন্য কতটুকু সাশ্রয়ী যুদ্ধ হলো, এবং একই সাথে এই যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের উপরে কি প্রভাব পড়বে এবং বাংলাদেশের কি শেখার আছে। চমৎকার প্রশ্ন এটি। এখানে আমি এই যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের নামকরণ, তার মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। ইসরায়েল এটাকে নাম দিল রাইজিং লায়ন। রাইজিং লায়ন মিনস মধ্যপ্রাচ্যের মানে নবাগত নতুন সিংহ।
যে মানে ভয়ঙ্কর রাপে এগিয়ে যাচ্ছে। সো তাদের নামের মধ্যে কিন্তু একটা বিশাল একটা মেসেজ তারা দিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইন্টেন্টটা ধরা পড়েছে। ইন্টারনেট ধরা পড়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাম দিয়েছে মিডনাইট হ্যামার, মানে এক রাতের যা হবার তাই, ঠিক আছে। সো এটা যে খুবই শর্ট টার্ম মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য, এটা যেমন ক্লিয়ার, একইভাবে রাইজিং লায়নের মাধ্যমে এটা যে দীর্ঘমেয়াদী এটা স্বপ্ন ইসরায়েলের, সেটা প্রমাণ করছে। এই যুদ্ধটাতে যতটা বাগাড়ম্বর হয়েছে, যতটা প্রস্তুতি, যতটা যুদ্ধ মানে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে যুদ্ধ বিমান এবং অন্যান্য মিউনিশন ব্যবহার করা হয়েছে, সেই তুলনায় ফলাফলটা খুব একটা আমরা বড় কিছু পাচ্ছি না। এখানে দেখুন অপারেশন মিডনাইট হ্যামার যেটা লঞ্চ করেছে ইউএসএ, এটা টোটাল 125টি অত্যাধুনিক এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে, অত্যাধুনিক, যেটা 5th জেনারেশন এয়ারক্রাফট। এবং এখানে B-2 স্টেলথ এয়ারক্রাফট যেটা করা হচ্ছে, এটা একমাত্র এয়ারক্রাফট ওয়ার্ল্ডে যেটা আপনার বাংকার বাস্টার ব্যবহার করতে পারে, যেটা আর কি অনেক গভীরের টার্গেটকে এঙ্গেজ করতে পারে। সো 7টা বাংকার বাস্টার, 7টা B-2 স্টেলথ ব্যবহার করা হচ্ছে। তার আগে অন্যান্য যে এয়ারক্রাফট মানে ব্যবহার করা হচ্ছে, এটা ডিকয় ব্যবহার করা হয়েছে, যাতে বিভ্রান্তি করে যে অনেক আগে, এবং এটা এই এয়ারক্রাফটগুলি বম ড্রপ করেছে প্রায় 12 কিলোমিটার ভূমি থেকে 12 কিলোমিটার উপরে। এবং এটা এর আগে যেটা মানে যুদ্ধ বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে, এটা কিন্তু ইরানের প্রতিরক্ষা আকাশ নিরাপত্তা ব্যবস্থা এটা আইডেন্টিফাইও করতে পারেনি স্যার। সো এটা যেমন ব্যবহার হচ্ছে, আবার টমাহক মিসাইল ব্যবহার করা হচ্ছে গালফ থেকে, মানে ইয়ার মাধ্যমে। যাই হোক, তো সব মিলে এখানে যে 13টা বা 14টা আপনার বাংকার বাস্টার ব্যবহার করা হচ্ছে, তাতে দেখা গেল যে ফর্দোতে ব্যবহার করা হচ্ছে, আর ইস্পাহান এবং নাতানজে টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হচ্ছে, যেটা গালফ থেকে ছোড়া হচ্ছে। তো যাই হোক, এখন এখানে যেটা বলা হচ্ছে যে ইরানের যে ইউরেনিয়ামের ডিপোজিট, এটা প্রায় 70 থেকে 80 মিটার মাটির নিচে, কিন্তু এখানে দেখা গেল যে এটা 50-60 মিটার পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। মোট কথা হচ্ছে যে এটার কোনো তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায়নি। সুতরাং আমরা ধরে নিতে পারি যে স্টেজ ম্যানেজমেন্ট হলেও যদি ইরান হয় সরিয়েছে আগের রাতে বা একদিন 2 দিন আগে, কারণ নিউ ইয়র্ক টাইমসের আমরা একটা প্রতিবেদনে দেখেছি যে বেশ কিছু ট্রাক দিয়ে একটা কিছু সরানো হচ্ছে ফর্দো থেকে, বেশ কিছু প্রায় 40-50টা ট্রাক, আমি নিজে এই ছবিটা দেখেছি। সো এটা হয় সরানো হয়েছে, অথবা কাঙ্ক্ষিত জায়গায় এটা হিট করতে পারেনি, যেহেতু তেজস্ক্রিয়তা নাই। সুতরাং এখন এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হচ্ছে, তাহলে কি এই $2 বিলিয়ন ইউএসএ খরচ করলো ফর্দোতে 2টা গর্ত করার জন্য? তো এনিওয়ে, তো এটা আমরা বুঝতে পারবো যে আসলে ভবিষ্যতে এখন, এবং ইউএসএ যেরকম মোটামুটি ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য, আইপ্যাককে খুশি করার জন্য এই যুদ্ধটা স্বল্পকালীন যুদ্ধটা পরিচালনা করেছে, এখন ইউএসএ কিন্তু অস্থির হয়ে গেছে ইরানের সাথে চুক্তিবদ্ধ হতে। সে $1 বিলিয়ন অফার করছে, স্যাংশন তুলে নিতে চাচ্ছে, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালাতে পারে তার সহযোগিতা করতে চাচ্ছে। তো অনেক কিছু অফার নিয়ে কিন্তু এখন যুক্তরাষ্ট্র প্রায় অস্থির হয়ে গেছে একটা শান্তি চুক্তি করার জন্য। এর থেকে বোঝা যায় যে নৈতিকভাবে আসলে ইরান জয়লাভ করেছে, ইসরায়েল এবং ইউএসএ এই যুদ্ধটাতে হেরেছে। মানে এক্সপেন্সিভ একটা পরাজয় হলো। হ্যাঁ, এক্সপেন্সিভ, অবশ্যই ব্যয়বহুল পরাজয়, মানে মুখ রক্ষার যুদ্ধ আর কি। যাই হোক, আর দ্বিতীয় বিষয় যেটা আপনি জিজ্ঞাসা করেন, বাংলাদেশের আসলে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। শুধু এইটি যুদ্ধ নয়, কিছুদিন আগে যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এখন দেখুন এটা কিন্তু আকাশ যুদ্ধ, মূলত হচ্ছে এয়ার টু এয়ার। তো সেখানে আমাদের আকাশ প্রতিরক্ষার কি আছে, আমাদের এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান কি আছে, এটা একেবারে ভয়ানক একটা অবস্থা। ওয়ার স্ট্র্যাটেজির ছাত্র হিসেবে আমি বলতে ভয় পাই যে আসলে আমাদের প্রস্তুতি কি, আমাদের কি আছে। আমাদের আকাশ সীমাটার যদি আমরা চিন্তা করি, সীমান্ত এলাকা থেকে রাজধানীতে পৌঁছতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে একটা অত্যাধুনিক যুদ্ধ বিমানের। আমাদের প্রতিবেশী, আমাদের থ্রেট, এগুলি চিন্তা ভাবনা করে আমাদের আসলে তেমন কোনো কিছুই নাই। এই জায়গাটা খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত। স্বাধীনতার পর থেকে যে সরকারগুলি, রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসছে, এই জায়গাটা আমার সাধারণ মানুষকে একটা ধোকার মধ্যে রেখেছে। সো এটা ভয়ানক একটা বিষয়। আমাদের ডিফেন্স পলিসি কি, আমাদের এয়ার ডিফেন্স কি সিস্টেম আছে, এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। ছোট দেশ কিন্তু অনেক বড় ক্যাপাবিলিটি অর্জন করছে। সিঙ্গাপুর
সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, কিন্তু তারা পারসিভ এনিমি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যদি তাদের আক্রমণ করে তারা কীভাবে প্রতিরোধ করবে? সিঙ্গাপুরের আপনি আকাশ প্রতিরক্ষা দেখেন, এটা পৃথিবীর একটা অন্যতম শক্তিশালী এয়ার পাওয়ার কিন্তু সিঙ্গাপুরের, এবং তারা তাদের সব ধরনের প্রস্তুতি বা যুদ্ধ বিমান থেকে শুরু করে অনেক কিছু তৈরি করে তারা সামর্থ্য অর্জন করেছে। সুতরাং এই উদাহরণ এরকম ভুরি ভুরি আছে, কিন্তু কথা হলো যে এখানে আমাদের দৃষ্টি দিতেই হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব অস্তিত্বের জন্য দিতেই হবে। এই জায়গায় অনেক কিছু কাজ করার আছে, এবং এই ব্যাপারে আমাদের দেশে অনেক অভিজ্ঞ লোকজন আছেন, আমার মনে হয় সদিচ্ছা। আমার একেবারে সিম্পল যদি একটা রিডাকশন বলেন, যে বাংলাদেশ অবশ্যই যাওয়া উচিত মানে পঞ্চম জেনারেশনের একটা এয়ারক্রাফট, একটা ফাইটার মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট যেটা বলা হয়, ফিফথ জেনারেশন। ডাজেল রাফাল হতে পারে, ইউরোকপ্টার হতে পারে, এফ সিরিজ হতে পারে, F-16, 18, এখন তো F-35 চলে আসে, অর Su-35। সো এরকম এটার মাধ্যমে একটাই করা সম্ভব, ডেটারেন্স, মিলিটারি ডেটারেন্স ক্যাপাসিটি। আমাদের ভূমি, ইয়েস, আমাদের ভেরি ডিফেন্ডেড গ্রাউন্ড, এটাকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা হয়। ইরানও ডিফেন্ডার্স প্যারাডাইস, কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো আমরা তো যদি এখন ভূমিতে না আসে তাহলে তো আমি জবাব দিতে পারছি না। ইরানের মতো মিসাইল টেকনোলজি ট্রাই করবো, অফকোর্স উই শুড। এখানে আমাদের, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, নর্থ কোরিয়ার প্যারালাল 38 বরাবর 10,000 আর্টিলারি গান মুখ মানে দক্ষিণ কোরিয়ার দিকে মুখ করা আছে। 10,000, কেন ইমাজিন। সো দেয়ার আর মানে অনেক উদাহরণ আছে। এটা কিভাবে করতে হবে এটা কোনো সমস্যা না, কিন্তু করবো কিনা এটাই সমস্যা। আমাদের জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আমরা প্রথম হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল, দ্বিতীয় হলো আমাদের প্রতিবেশীর উপর নির্ভরশীল। একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো প্রতিবেশীর বা অন্য কারো উপর নির্ভরশীল হওয়াটা একে খুবই লজ্জাজনক। এই জায়গাটাতে সিরিয়াসলি কাজ করতে হবে। আমরা আমাদের দেশে প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টারের এই লেহাজটাই তুলে দিয়েছি। এটা নাই প্রধানমন্ত্রী সবসময় এই ইয়েতে থাকে, বাই ডিফল্ট উনি ডিফেন্স মিনিস্টার। হ্যাঁ, মানে ধারণা করা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্সের বিষয়টা বোধ, কিন্তু সবচেয়ে বেশি নেগলেক্টেড সাবজেক্ট হচ্ছে এটা। যেমন আমাদের এখন ডিফেন্স পলিসি একটা আছে, বাট ডিফেন্স পলিসি আমি ইন বিটুইন দ্য লাইন্স আমি পড়েছি, আমি অনেকবার রিয়েলাইজ করছি নাথিং, মানে এটা দিয়ে কিছুই হবে না। আমাদের আসলে জেগে উঠতে হবে। আমি বলবো যে এই সাইডটা প্রত্যেকটা দেশ কিন্তু তার পারসিভড এনিমি নিয়ে কাজ করে। যেমন আমাদের প্রতিবেশী ইভেন মিয়ানমারকে একটা দেশ কার থেকে শক্তিশালী না দুর্বল এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি। দেখুন 2009 সালে মিয়ানমারের একটা প্রবলেম হয়েছিল, স্ট্যান্ড অফ হয়েছিল ভূমধ্য বঙ্গোপসাগরে। সেখানে ডেইউ কোম্পানি একটা ওয়েল রিগ তারা এক্সপ্লোর করতে যাচ্ছিল। তখন বাংলাদেশের নৌবাহিনী জাহাজ গিয়ে সেখানে হুমকি টুমকি দেওয়ার পরে তারা সেখান থেকে চলে যায়। এখানে আমরা পরে এটা সুস্পষ্ট জানলাম যে আমাদের কিছু ডিপ্লোম্যাট কাজ করেছেন। যাই হোক, তারপর থেকে মিয়ানমার বাংলাদেশকে বেজলাইন ধরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করা শুরু করলো। তখন আমাদের এয়ার পাওয়ার ছিল অলমোস্ট ইকুইভ্যালেন্ট। তারপরে মিয়ানমার কয়েক শত গুণ উপরে উঠে গেছে, কিন্তু তারপরে আমাদের যা ছিল কমতে 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 একেবারে এখন জিরো পর্যায়ে চলে আসছে। এটা তো হইতে পারে না। তারপরে দেখুন আমরা সাবমেরিন নিয়ে আসলাম দুটা, তারা আমাদের থেকে সুপিরিয়র একটা সাবমেরিন নিয়ে আসলো। সো এখন সব ক্ষেত্রে মিয়ানমার বাংলাদেশকে কেন্দ্র করে তাদের সামরিক শক্তি বাড়াতে শুরু করলো, আর আমাদের যা ছিল তা কমতে 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 আমরা নিচে নেমে আসলাম। তাহলে একটা জাতি তার সার্বভৌমত্ব, তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য এই যে ডিফেন্স সিস্টেম, এটাতে ভীষণভাবে আমরা পিছিয়ে আছি, এবং সবচেয়ে বেশি উদ্যোগের কারণ এবং শঙ্কার কারণ যে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমাদের তো ইরানের যেরকম একটা চমৎকার ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে যে প্রায় 60টা দেশের সাথে তার বর্ডার আছে, তার এক্সপেকটেশনও আছে, স্ট্র্যাটেজিক এক্সপেকটেশন আছে। আমি বলছি বন্ধু সিলেকশনের ব্যাপারে। বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে একটা মাত্র রাষ্ট্র দ্বারা প্রায় 3 দিক দিয়ে ঘেরা আরেকটা ছোট্ট একটা অংশ আছে মিয়ানমারের সাথে। তাহলে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী যদি যার সাথে আমার বর্ডার আছে সেই যদি আমার পোটেনশিয়াল এনিমি হয়, তাহলে আমাদের কিন্তু বন্ধু খুব কম, বন্ধু পাওয়ার অপশন খুব কম। আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে আমাদের নিজস্ব পররাষ্ট্র পলিসিটাই এতদিন এরকম ছিল যে আমরা আসলে স্বার্থ সংশ্লিষ্ট বন্ধুত্ব না খুঁজে আমরা সবার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছি, লাইক আইসক্রিম বিক্রেতার মতো। তাহলে স্যার এই ক্ষেত্রে যেহেতু বিশ্বে একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, যেখানে গাজায় স্যার অন ক্যামেরা
বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ইরানের মতো একটা রাষ্ট্র, তাকে উপর্যুপরি একই মাসে দুইবার দুইটা ভিন্ন রাষ্ট্র আক্রমণ করলো, তার ইন্টারন্যাশনাল বাউন্ডারি সিভিয়ার করে, বিশ্ব কিছু বলছে না। কালকে যদি আমাদের এগেনস্টে এরকম কিছু হয়, তাহলে আমাদের বন্ধু কারা স্যার? আমাদের বন্ধু নাই, বলতে গেলে নাই। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আমরা অনেকের কথা শুনি, ওই কোনো দেশ তো আমাদের পাশে দাঁড়ালো না। একজনও রোহিঙ্গা নিল না। চীন, থাইল্যান্ড, আমার কারো। সুতরাং আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের পররাষ্ট্রনীতি, এরকম পররাষ্ট্রনীতি পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমার জানা নেই। যেমন সিঙ্গাপুরের পররাষ্ট্রনীতি খুবই চমৎকার, ফ্রেন্ডশিপ টু ফ্রেন্ডস মানলি, যারা বন্ধু তার সাথে বন্ধু। আর আমাদের হচ্ছে পররাষ্ট্রনীতিটা এমন যে এক গালে চর দিলে আর একটা গাল পেতে দেওয়া, যে ঠিক আছে, বরং আমরা পাল্টা জিজ্ঞেস করি, তুমি ব্যথা পাও নাই তো চর দেওয়ার সময়? সো এইটা কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না। আমাদের ডেটারেন্স ক্ষমতা নাই বলে আমাদের এটা পররাষ্ট্রনীতি আমরা নিতে বাধ্য হয়েছি। এবার দেখুন যে এই গত 5ই অগাস্ট সরকার পতনের পরে, স্বৈরাচার সরকার পতনের পরে ভারতের যে ভূমিকা, অদ্যাবধি আজকে পর্যন্ত এমন কোনো ঘটনা নাই যেখানে ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নতি হোক। এর ইতোপূর্বে যতবারই বাংলাদেশের সাথে সরকার পরিবর্তন হচ্ছে, ততবারই কিন্তু ভারত স্বপরিণত হয়ে এসে বলেছে যে, আমি 75-এর কথা বলি, যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো, তখন সমর সেন ছিলেন ভারতের বাংলাদেশে রাষ্ট্রদূত। তিনি এসে বললেন যে, আমরা যতই ব্যথিত হই না কেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আমরা কন্টিনিউ করতে চাই। যতবারে বিএনপি ক্ষমতায় আসে, ততবারই কিন্তু ভারত এমন উদ্যোগ নিয়েছে। এইবার একবার ব্যতিক্রমধর্মী সময়, যে ভারতের জনগণ, মিডিয়া, সরকার, রাজনৈতিক দল সবাই সমস্যারে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং 5ই অগাস্টের পরে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দরজা আছে একটা একটা করে সব বন্ধ করে দিয়েছে। মানে ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, তারপরে আপনার বর্ডারে সীমান্ত এলাকায় অনেক ঝামেলা করলো, এখন পুশিং করছে, তারপরে বাণিজ্য রুট মানে স্থল বন্দর অনেকগুলো বন্ধ করে দিল, গত পরশুদিন 9টা আইটেম বন্ধ করে দিল, পাট এবং পাটজাত। সো এ পর্যন্ত যে বাংলাদেশে গত 10 মাসে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সচিব পর্যায়ের একটা আলোচনা ছাড়া, মিটিং ছাড়া কিচ্ছু হয়নি। এই গতকালকে শুধুমাত্র আমরা দেখতে পেলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সংসদীয় কমিটিতে আলোচনা করেছে, এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, সে জানিয়েছে যে বাংলাদেশের সাথে যে কোনো বিষয়ে বসতে আলোচনা করতে আগ্রহী। তাহলে কথা হলো, যদি তুমি নথ খসলে তবে কেন লোক হাসানি, হ্যাঁ, ওই একটা ব্যাপার হচ্ছে। ভারতের মতো একটা ডেমোক্রেটিক দেশ, এত ম্যাচিউরড তাদের রাজনীতি, তারা এত বড় ভুল করলো। কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশের সাথে যে সম্পর্কটা গেছে, তাতে প্রত্যেকটা জায়গায় নেতিবাচক ভূমিকা কিন্তু ভারতে, বাংলাদেশ কিন্তু কিছু করেনি। ইভেন মিডিয়ার মাধ্যমে তারা চেষ্টা, ইভেন এই যে পুশিং করছে অন্যায়ভাবে, এটার ব্যাপারে আমার মতামত অনুযায়ী আন্তর্জাতিক বিচারে যাওয়ার সামর্থ্য বাংলাদেশের প্রয়োজন। ভারত এরকমই অন্যায় অবিচার করে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি এখানে সামরিকভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, তাহলে আমার করণীয় কি? কে আমাদেরকে গ্যারান্টি দিবে যে আমার প্রতিবেশী আমার উপরে আক্রমণ করবে না? তাহলে এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমাদের যে ঐক্য দরকার, আমরা তো দেখছি এই ঐক্য হচ্ছে না। আমি আপনার কাছে হতাশার বাণী দিয়ে শেষ করতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে কিভাবে তাহলে আমরা এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমাদের ঐক্য ধরে রাখতে পারি। ঐক্য মানে সবচেয়ে বড় সমস্যা হলো, বাংলাদেশের জাতীয় ঐক্যর কোনো রেকর্ড নেই। 3000 বছরের ইতিহাসে জাতি কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারেনি। 1201 সালে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করে, তারপর অল্প সময়ের জন্য এই জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, এছাড়া কোনো সময় ঐক্যবদ্ধ হয়নি। ঠিক আছে, প্রকারত ভারতের যে কোনো বিষয়ে দেখেন, পেহেলগামের ঘটনার পরে কংগ্রেস কোনো ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে ভারত সরকারকে সমর্থন দিয়েছে, রাইট? এমনকি শশী থারুরের মতো কংগ্রেস নেতা ভারতের সরকারের পক্ষে আন্তর্জাতিক। সো যখন কোনো জাতীয় বিষয় দাঁড়ায়, তখন কিন্তু ভারত ভীষণভাবে একতা হয়। আর আমাদের যে কোনো বিষয়ে হোক না কেন, এখানে আমাদের কোনো সময় ঐক্য হবে না। সুতরাং ঐক্যর বিষয়ে আমি আশাবাদী নই। কিন্তু ঐক্য ছাড়াও কিন্তু এই ব্যবস্থাকে, নিরাপত্তা ব্যবস্থাকে, সেটার জন্য দরকার রাষ্ট্রীয়ভাবে ডিফেন্স ক্যাপাসিটি। উদাহরণ আছে সিঙ্গাপুর তো আমাদের শক্তিশালী প্রতিবেশী। সিঙ্গাপুরের প্রতিবেশী মাচ মোর স্ট্রঙ্গার
একদিকে ইন্দোনেশিয়া আর একদিকে মালয়েশিয়া। মালয়েশিয়া। এত বড় বড় প্রতিবেশীকে সিঙ্গাপুর হ্যান্ডেল করছে, এবং সিঙ্গাপুর ডমিনেন্ট এই দুই দেশের উপরে, ইন্দোনেশিয়া এবং এর থেকে সিঙ্গাপুর এখন ডমিনেন্ট। সুতরাং কিভাবে কি করতে হবে, আপনি জাস্ট লিক ওয়ানের থিওরি ফলো করেন। লিক ওয়ানের যে প্রতিরক্ষা নীতি ছিল, প্রথম ছিল যে পয়জনাস শ্রেম, বিষাক্ত চিংড়ি। যখন সিঙ্গাপুরের অর্থনীতি দুর্বল ছিল, তখন বিষাক্ত চিংড়ি পলিসি কীরকম, যে ইউ ইট মি আই উইল লেট ইউ ডাই। মানে বিষাক্ত চিংড়ি তো পচন শুরু হয় মাথা থেকে, মানে যে কোনো মাছের পচন শুরু হয় মাথা থেকে। তো চিংড়ি মাছ যদি কেউ পচা চিংড়ি মাছ খায়, তাহলে এটা তার ভিতরে একটা বিষক্রিয়া দেখা যাবে। সো যখন তার অর্থনীতি দুর্বল ছিল, মোটামুটি সবল হয়নি, তখন সে এই পলিসিতে গেল। যখন এর অর্থনীতি একটু শক্তিশালী হলো, তখন সে গেল হেজহগ পলিসিতে। হেজহগ মানে সজারু নীতি। সজারু নীতি মানে ওই যে শিয়াল বিভিন্নভাবে ডানে যায় বামে যায়, লাফালাফি করে, বলে যে আমি তোমায় কামড় দেবো, খামচি দেবো। এখন সজারু চুপচাপ বলছে যে আমার একটা নীতি, তুমি আমার কাছে আসবো, আমি আমার কাঁটা বিছিয়ে দেবো, তুমি ব্যথা পাবা। সো দিস ইজ হাউ সিঙ্গাপুর ইজ বিল্ট আজকে। সুতরাং এরকম আমাদের ডেটারেন্স ক্যাপাসিটি, ডেটারেন্স এমন একটা ব্যবস্থা যেটা আপনি গ্রহণ করলে আপনার শত্রু তার যে কোর্স অফ অ্যাকশন আছে সেটা থেকে সরে আসবে। তার মানে আজকে দেখুন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা পশ্চিমের মাধ্যমে বাংলাদেশি বা ভারতীয় যাদেরকে হোক না কেন আমাদেরকে জোর। সো বাংলাদেশ হয়েছে মানে আমাদের প্রতিবেশী দেশের হিউম্যান ডাম্পিং এখানে করছে। কেন করছে? বিকজ মিয়ানমার জানে যে এই যে 12 লক্ষ যে রোহিঙ্গা পোষণ করলো, বাংলাদেশ কিছুই করতে পারে এবং বছরে 20 থেকে 25 বার আমাদের এয়ার স্পেস ভায়োলেট করেছে। শুধুমাত্র ডিপ্লোম্যাটিক প্রতিবাদ করতে কোনো লাভ নেই। এই যে পোষণ করছে, পোষণ তো এটা একটা অন্যায়, অন্যায্য আচরণ। এটা সুস্পষ্টভাবে 2006-এর জেনেভা কনভেনশনে বলা আছে যে কোনোভাবে মানে আর্টিকেল ইন্টারন্যাশনাল কোভেনেন্ট 14B এগুলাতে স্পষ্টভাবে বলা আছে যে এক দেশ থেকে আরেক দেশে জোরপূর্বক নাগরিককে ফেরত দেওয়া যাবে না। আমাদের যদি বাংলাদেশিও হয়, একটা পদ্ধতি আছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য। বাংলাদেশকে জানাতে হবে এটা তোমাদের নাগরিক, তোমরা ফেরত নাও। যদি আমাদের এই দেশ বাংলাদেশি লোক ভারতে থাকে, তাদের যদি ওয়ার্ক পারমিট সহ অন্যান্য থাকে, তাহলে তাদেরকে জোর করে বের করে দেওয়া যাবে না। এগুলো এটা আন্তর্জাতিক নিয়ম। এমনকি রোহিঙ্গা যাদের ইউএনএইচসিআর ক্যাম্পে যাদের রেজিস্ট্রি করা আছে, সেই সব রোহিঙ্গাকেও জোর করে বাংলাদেশে, এটা তো আর একটা আন্তর্জাতিক আইনের বরখেলাপ। সো একটার পর একটা এরকম আন্তর্জাতিক আইন ভারত বরখেলাপ করে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক বিচারালয়ে যেতে পারি, আমরা হেগে যেতে পারি। তো যাই হোক, এখন আমরা আন্তর্জাতিক বিচারালয়ে তো যাওয়ার 4টা ডিপ্লোম্যাটিক প্রতিবাদ করা হচ্ছে, বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে, একটাও কাজ হচ্ছে না। সো এই যে গত 10 মাসে আমরা যে জিনিসটা শিখলাম, ভারত থেকে আমরা যে আচরণটা পেলাম, সেখানে তো ভালো কিছু আমি দেখছি না। এইটা যদি একটা পর্যায়ে এমন কনফ্রন্টেশন হয়, এবং সামনে আরো জটিল জটিল বিষয় আছে, পানির বন্টন, এটা নিয়ে আমরা অনেক জায়গায় আলোচনা করেছি। 200 নদী, 54টাও যদি ধরি, একটা নদীরও আমরা হিস্সা অনুযায়ী পানি পাচ্ছি না, তাহলে এই সামনে তো বড় বড় কনফ্লিক্ট হয়ে যাবে। আজকে ভারত পাকিস্তান একটা মানে এয়ার ব্যাটল হয়েছে, নাথিং। সামনে কিন্তু আরো বড় যুদ্ধ অপেক্ষা করছে, কারণ ভারত এখন ওই সিন্ধু নদী চুক্তি যেটা হয়েছে, ইন্দাজ ওয়াটার ট্রিটি 1961-এ, সেটা কিন্তু ভারত মানতে চাচ্ছে না বা বন্ধ করতে যাচ্ছে। এখন পাকিস্তানের কৃষির 80% পানি আসে ইন্দাজ এবং সিন্ধু এবং এর শাখা প্রশাখা থেকে। এটা 30% কিন্তু কমিয়ে দিয়েছে। এখন পাকিস্তান কিন্তু একদম দারুণ একটা মানে নিদারুণ একটা কষ্টের মধ্যে আছে। এটা কিন্তু যুদ্ধের একটা সম্ভাব্য কারণ হবে। একই ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে, কিন্তু আমরা এটা নিয়ে প্রতিবাদ করা তো দূরের কথা, এটা নিয়ে সাধারণ মানুষের ধারণাও নাই যে আমরা কোন অবস্থায় যাচ্ছি। সো এরকম একটা পরে একটা ঘটনা ঘটতে ঘটতে কিন্তু একদিকে এক সময় বিরাগভাজন বা বৈরিতা তৈরি হবে। এইটাকে মোকাবেলা করতে হবে আমাদের ডেটারেন্স দিয়ে, আমাদের সামরিক শক্তি দিয়ে। তো এই বিষয়টাতে সিরিয়াসলি কাজ করা উচিত বলে মনে করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন এবং আপনার এই জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদের দর্শক তাদের চিন্তা জগতে যে গ্যাপগুলো ছিল তা অনেকাংশে পূরণ হবে এবং তারা ক্রিটিক্যালি চিন্তা করতে পারবে বলে আমরা আশা করছি। আমরা একই সাথে আপনার কথা থেকে শঙ্কা নিয়েই শেষ করছি অনুষ্ঠান। ঐক্য নেই এবং প্রস্তুতিও নেই আমাদের, কিন্তু আপনার এই বক্তব্যের পর আমরা আশা করব যে আমাদের আপামর জনতা যারা আছে আর পলিসি মেকার যারা আছে তাদের বোধোদয় হোক এবং তারা তাদের প্রিপারেশন শুরু করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী,
আজকের মতো আমাদের এই স্ট্র্যাটলগ অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। সহসাই দেখা হবে আবারও পরের পর্বে নতুন কোনো টপিকে এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, জনতার দলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।